আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। সম্প্রতি আমি আমার ফেসবুক পোস্টে সমন্বয়কদের সমালোচনা করে বলেছিলাম যে ৭২ থেকে ৭৫ এ আওয়ামী লীগের যে রাজনৈতিক ভূত, ওই ভূত ২৪ এর যে ছাত্র সমন্বয়ক, ওই সমন্বয়কদের উপর ভর করেছে। তো এটা নিয়ে অনেকেই অ্যা সমালোচনা করেছেন বা অনেকে এটাকে অন্যভাবে দেখেছেন। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের একটু ক্লিয়ার করা উচিত। সেজন্য আসলে ভিডিওটা করা। সেটা হচ্ছে ১৯৭১ সালের ২৬শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা এবং দীর্ঘ ৯ মাস যে স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধটার ব্যাটেল গ্রাউন্ডে যুদ্ধের ময়দানে এই যুদ্ধটার নেতৃত্ব দিয়েছিল সেনাবাহিনী। ১১টি যে সেক্টর কমান্ডার ছিল তারা সবাই ছিল সেনা অফিসার এবং মূলত তাদের অধীনেই স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়। আর রাজনৈতিকভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তো এই যে ১১টা সেক্টর কমান্ডার বা ১১টা যে সেক্টর এর বাহিরেও এই ১১টা সেক্টর মিলে এটাকে বলা হতো যে মুক্তিবাহিনী। কিন্তু মুক্তিবাহিনীর বাহিরে আরেকটা বাহিনী দাঁড় করায় ভারতীয় র। আর সেই বাহিনীর নাম ছিল মুজিব বাহিনী বা এটাকে বিএলএফ নামেও অনেকে চিনে বা জানে। তো স্বাধীনতা যুদ্ধ শেষ, দেশ স্বাধীন হলো। ১১টা সেক্টর কমান্ডারের যে অফিসাররা বা যে সৈনিকরা তারা কিন্তু ব্যারাকে ফিরে গেল বা ক্যান্টনমেন্টে ফিরে গেল। দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নিল আওয়ামী লীগ। তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলেও ওই যে মুক্তিবাহিনী যেটাকে র তৈরি করেছিল, মুক্তিবাহিনী না, মুজিব বাহিনী বা বিএলএফ, এই যে বিএলএফ বা মুজিব বাহিনী তৈরি করেছিল তারা কিন্তু তাদের তো ব্যারাক নাই, তারা কিন্তু তাদের স্ব ইউনিটে বা রাজনৈতিক যে ইউনিট সেখানে ফিরে যায় না, বরং তারা দেশের মধ্যে অরাজকতা পরিস্থিতি তৈরি করে। তারা সরকারের ভিতরে আরও একটা সরকার তৈরি করে। সেটা কিভাবে? দেশ স্বাধীন হওয়ার পরে স্বাভাবিকভাবে প্রশাসন সাজানো হয়েছিল। প্রত্যেকটা একটা স্বাধীন দেশে যা যা প্রয়োজন সব কিছু সাজানো হয়েছিল। পুলিশ বাহিনী ছিল। কিন্তু কেউ স্বাধীনভাবে কাজ করতে পারতেছিল না। এর অন্যতম কারণ ছিল কিন্তু এই মুজিব বাহিনী। মুজিব বাহিনীর যারা সদস্য তারা রীতিমতো সশস্ত্র অবস্থায় থাকতো এবং তারা সশস্ত্র অবস্থায় তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতো, প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করতো। তাদের খাম খুশি মতো, তাদের খাম খুশি মতো তারা যা ইচ্ছা তা করতো, তারা কারো ধার ধারতো না। আর এই মুজিব বাহিনীর যে নেতৃত্ব, এই নেতৃত্ব ছিল শেখ মনি, তারপর শেখ কামাল এরা। তো তাদের একটা বিশাল গ্যাং ছিল, সশস্ত্র গ্যাং। এই সশস্ত্র গ্যাং নিয়ে তারা প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতো। সরকারের বিরুদ্ধে মানে সরকারের ভিতরে তারা একটা সরকার তৈরি করে নেয়। এটা কিন্তু শেখ মুজিব যে সপরিবারে নিহত হয়েছিলেন, এই নিহত হওয়ার পিছনে কিন্তু এটা একটা কারণ ছিল যেটা আমরা অনেকেই জানি না। যেমন একটা ঘটনা এরকম যে তখন রাজনৈতিক অঙ্গনে সিরাজ শিকদার খুব আলোচিত একটা নাম ছিল, সর্বহারা পার্টির সিরাজ শিকদার। তো সিরাজ শিকদারকে মারার জন্য বা ধরার জন্য একদিন পুলিশও বের হয়, আবার মুজিব বাহিনীও বের হয়। এটা হচ্ছে শাপলা চত্বরের ইতিহাস। শাপলা চত্বরের এখানে চত্বরের এক পাশে মুজিব বাহিনী, এক পাশে পুলিশ। মুজিব বাহিনী ভাবতেছিল যে ওই পাশে হচ্ছে সিরাজ শিকদারের বাহিনী, আবার পুলিশ ভাবতেছে এই পাশে হচ্ছে সিরাজ শিকদারের বাহিনী। তো মুজিব বাহিনী এবং পুলিশের মধ্যে দুপাশে গোলাগুলি লেগে যায় এবং একটা পর্যায়ে কিন্তু শেখ কামাল গুলিবিদ্ধ হয়। এমন সশস্ত্র অবস্থা ছিল আসলে শেখ কামাল বা মুজিব বাহিনী। তারা পুলিশের কাজেও বাধাগ্রস্ত করত। এখন যেমন আমাদের সমন্বয়করা তারা শিক্ষকদের তারা ইয়ে করে, শপথ বাক্য পাঠ করায়, সচিবালয় তারা কে সচিব হবে, কে প্রশাসক হবে, কে পুলিশের কী হবে, এগুলো তারা নির্ধারণ করার চেষ্টা করে। কিন্তু এই নির্ধারণ করার চেষ্টা বা এই যে তারা যা করতেছে, একই কাজ কিন্তু মুজিব বাহিনী বা তৎকালীন সময় আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতারা, ঠিক আছে, অতি বিপ্লব বা ওই ফ্যান্টাসি থেকে তারাও কিন্তু এই কাজগুলো করেছিল। আর করেছিল বলেই কিন্তু শেখ মুজিব ৭২ থেকে ৭৫ অল্প সময়ের মধ্যে কিন্তু আওয়ামী লীগ সরকার মানে দেশের মানুষের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা এবং যে সেই লিগেসি হারায় এবং তাদের পতন পতনের যে পথ সেটা ত্বরান্বিত হয় এগুলোর কারণে। ঠিক সেই একই কাজগুলো মানে ইতিহাস থেকে যা পড়েছিলাম আর বর্তমানে সমন্বয়কদের যে কার্যক্রম দেখছি সে একই কাজ। এখানে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার
গঠিত হয়েছে, তারা ঠিক করবে। প্রশাসনিক কে কে কোন জায়গায় বসবে, কাকে দিয়ে কী করবে সেটা তারা ঠিক করবে। ছাত্র কেন শিক্ষকের শপথ বাক্য পাঠ করাবে? যেমন দেখলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা শিক্ষকদের শপথ বাক্য পাঠ করে। এটা কেমন কথা রে ভাই? এবার প্রত্যেক জায়গায় তারা ইন্টারফেয়ার করে। তারা পণ্যদ্রব্য নিয়ন্ত্রণ করতে যায়। তারা এখানে যায়, তারা ওখানে যায়। তারা থানায় গিয়ে তদবির করে। এগুলোই তাদের কাজ নাকি? হ্যাঁ, আমরা স্বীকার করি যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বা আমরা মুক্তি পেয়েছি। এটা অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে? ঠিক 1971 সালেও এই সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 11টা সেক্টরে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করেছিল। যুদ্ধ শেষ, তারা ব্যারাকে ফিরে গেছে। দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের, দেশ তারা পরিচালনা করবে। এখানে সেনাবাহিনী কোনো ইন্টারফেয়ার করে নাই। ঠিক এবারও সে একই সিচুয়েশন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বার মুক্ত হয়েছে। এখন দেশ পলিটিক্যাল যারা তারা দেশ শাসন করবে বা অন্তর্বর্তীকালীন যে সরকার তারা দেশ শাসন করবে। তোমাদের কাজ কি এখানে? তোমরা শিক্ষার্থী, তোমরা তোমাদের ক্লাসে ফিরে যাবে। তোমাদের এখন আর কোনো কাজ নাই। দেশের প্রয়োজনে, সময়ের দাবিতে তোমরা দেশের জন্য এগিয়ে আসছো। গুড, তোমরা বিরোচিত কাজ করেছো, এই জাতি তোমাদেরকে মাথায় তুলে রাখবে। কিন্তু তারা এখন যেভাবে দিনের পর দিন তারা সরকারের ভিতরে আরেকটা সরকার তৈরি করে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে, এতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থা, সে আস্থাও হারাবে। পাশাপাশি তাদের যে বিরোচিত কর্মকাণ্ড ছাত্র জনতার বা ছাত্রদের সমন্বয়কদের, এই যে লিগেসি তৈরি হয়েছে তাদের মানুষের মধ্যে তাদের প্রতি, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এখন কিন্তু মানে সমন্বয়ক শব্দটা এখন মানুষের কাছে কিন্তু একটা ট্রলের মতো হয়ে গেছে। ঠিক আছে? এবং মানুষ কিন্তু এগুলা এখন নিতে পারতেছে না এবং সাধারণ মানুষ কিন্তু তাদের প্রতি বিরক্ত। তো আমি যে পোস্টটা করেছিলাম যে সমন্বয়কদের উপরে আওয়ামী লীগের ভূত ভর করেছে, বিষয়টা আসলে এরকমই। ঠিক আছে? সমন্বয়কদের আসলে এখন আর কোনো কাজ নেই। ঠিক আছে? তারা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ফিরে যাবে। তারা তাদের লেখাপড়ায়, তাদের পড়ার টেবিলে ফিরে যাবে। দেশ পরিচালনার দায়িত্ব ছাত্রদের না। একটা দেশ পরিচালনা এত সহজ বিষয় না। দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং আশা করি সমন্বয়করা যে মানে সরকারের ভিতরে যে সরকার তৈরি করার চেষ্টা করছে সেখান থেকে ফিরে আসবে এবং তারা পড়ার টেবিলে চলে যাবে। আসসালামু আলাইকুম।